হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা ধুরন্ধরকে নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি ঋত্বিক রোশন কালকে একটা পোস্ট দিয়েছিল, সেখানে সে ধুরন্ধর ছবিটার প্রশংসা করেছিল যে ক্রাফট ওয়াইজ ছবিটা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। বাট আমি পলিটিক্সটার সাথে বা ছবিটা যে আইডিওলজিটাকে প্রমোট করছে আমি সেটার সাথে এগ্রি করি না। তো এটা সে লিখেছিল এবং তারপর থেকে সে মারাত্মক একটা ব্যাকল্যাশ ফেস করছে আর কি। এবং একদল লোকের বক্তব্য হচ্ছে যে ঋত্বিক রোশন যখনই এই ছবির পলিটিক্সের সাথে বা আইডিওলজির সাথে এগ্রি করছে না, ডিসএগ্রি করছে, তার মানে সে পাকিস্তানিদের ফরে, পাকিস্তানিরা যা করে সেটাকে সে ভালো দেখাতে চায় ইত্যাদি। তো এই ধরনের ব্যাকল্যাশ সে পাচ্ছে এবং আধ ঘন্টা আগে সে আবার আরেকটা পোস্ট করেছে আর কি, যে ধুরন্ধর, এবং দ্বিতীয় পোস্টে সে বেসিক্যালি এটা কভার আপ পোস্ট আর কি। তো এবং সেখানে দ্বিতীয় পোস্টে সে লিখবার চেষ্টা করছে যে ধুরন্ধর আমার মাথা থেকে বেরোচ্ছে না, তাই আরেকবার পোস্ট করলাম। সে অ্যাক্টার্সদের ব্যাপারে কথা বলেছে, বাট এটা বোঝাই যাচ্ছে যে কভার আপ করছে। বাট ফার্স্ট পোস্টে তার এটাই ভুল হয়েছে যে সে আইডিওলজিটার সাথে ডিসএগ্রি করেছে, পলিটিক্সের সাথে ডিসএগ্রি করেছে এবং সেই কারণে লোকে ব্যাকল্যাশ দিচ্ছে। ধুরন্ধরের ক্ষেত্রে এই যে একটা এক্সট্রিম রিয়াকশন, এটা নতুন নয়। কদিন আগে আমরা দেখতে পেয়েছি অনুপমা চোপড়া যে ভিডিও পোস্ট করেছিল তার রিভিউ, সেটা তাকে সরিয়ে দিতে হয়েছে হলিউড রিপোর্টার থেকে। সুচারিতা ত্যাগী প্রচন্ড ট্রোলিং ফেস করছে বিকজ তার ছবিটা ভালো লাগেনি, সে নেগেটিভ বলেছে আর কি ছবিটাকে নিয়ে। তো সেই কারণে বিশাল একটা সোশ্যাল মিডিয়াতে তাদেরকে নিয়ে লাস্ট কদিন ধরে বিশাল বাওয়াল চলছে। আর ভিডিও রিভিউ বাদ দিয়ে প্রচুর প্রিন্ট রিভিউজ রয়েছে, তাদেরকে নিয়েও প্রচুর ট্রোলিং চলছে। তার মধ্যে উদয় ভাটিয়া ইত্যাদি অনেকে রয়েছে যাদেরকে নিয়ে, রাহুল দেশাই রয়েছে। তো তাদেরকে নিয়েও প্রচুর কথাবার্তা চলছে যে তারা ছবিটাকে নেগেটিভ রিভিউ কি করে দিল, তারা লেফট লিবারাল ইত্যাদি, লিবারান্ডু ইত্যাদি এই ধরনের ট্যাগস তাদেরকে দেওয়া হচ্ছে এবং তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এবার দেখুন, আমার পার্সোনালি ধুরন্ধর ছবিটা খুব ভালো লেগেছে, আমি তো রিভিউ দিয়েছিলাম। আমার এডিটিং নিয়ে কিছু প্রবলেম ছিল, বাট বাকি ছবিটা আমার খুবই ভালো লেগেছে। আমি পরবর্তীকালে পার্ট 2-তে কি হতে পারে, পোস্ট ক্রেডিট সিন কি, সেই সব জিনিসপত্র নিয়ে, বক্স অফিস নিয়ে বা ধুরন্ধরকে নিয়ে যে নেগেটিভ পাবলিসিটিটা চলছিল বলিউড থেকে করা হচ্ছিল, সেটার বিরুদ্ধেও আমি কথা বলেছি। আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেগুলো চেক আউট করে দেখতে পারেন। তো আমি কিন্তু ধুরন্ধরকে প্রথম থেকে সাপোর্টই করে আসছি, আজ থেকে নয়, যখন থেকে ট্রেলার টিজার বেরিয়েছে। আই ওয়ান্টেড দিস ফিল্ম টু বি সাকসেসফুল। আমি আদিত্য ধরের খুব ফ্যান, আমি চাই যে সে সাকসেসফুল একটা ছবি বানায়। এবং আপনারা 3 ইয়ারি কথার এপিসোডেও দেখবেন আমরা ওই যে কর্পোরেট বুকিং এর ব্যাপারে যে আর্টিকেলস তৈরি করা হচ্ছিল, সেটার বিরুদ্ধেও কিন্তু আমিই কথা বলেছিলাম ধুরন্ধরের ব্যাপারে, যে ধুরন্ধর আর কি এটা করছে না, এটা অন্যরা যখন করে তখন কেউ কল আউট করে না কেন, এই ধরনের কথাবার্তা কিন্তু সেখানেও হয়েছিল আমার। কিন্তু এখন এটা যেটা হচ্ছে, যেটা পাবলিক করছে, সেটা কিন্তু খুব ভুল জিনিস। ঠিক আছে, কারুর একটা ছবি ভালো লাগবে কি খারাপ লাগবে এটা একটা সাবজেক্টিভ ব্যাপার। আপনি নিজের ওপিনিয়নটা, আপনার ভালো লাগছে তাতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু আপনি অন্য লোকের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? আমি এই সেম জিনিসটা আমার সাথে হতে দেখেছিলাম, একটা বিশাল পরিমাণে হয়েছিল। আই ওয়াজ দ্য অনলি পার্সন হু ওয়াজ বিন টার্গেটেড। দিস ওয়াজ 2023 সালের ঘটনা, আপনারা প্রত্যেকে জানেন যারা চ্যানেল ফলো করেন। যে একটা লোকের ধরুন একটা কোনো জিনিস, একটা সিনেমা খারাপ লাগতেই পারে, তাতে হোয়াট ইজ দ্য বিগ ডিল? আমি যদি ঋত্বিক রোশনের কথায় আসি, ঋত্বিক রোশন ছবিটাকে প্রশংসা করছে, তার ক্রাফটকে প্রশংসা করছে, তার ডিরেক্টরকে প্রশংসা করছে, অ্যাক্টার্সদের প্রশংসা করছে, কিন্তু তাকে ওই আইডিওলজিটা, সেম আইডিওলজিটা বাই করতেই হবে, এটা কোথায় লেখা আছে? আর এটা কোথায় বলা আছে যে ও ওই আইডিওলজিটা বাই করছে না মানে ও উল্টো দিকের আইডিওলজিটাকে সাপোর্ট করে? এটা কোথায় বলেছে ও? ঋত্বিকের কোন কথা থেকে আপনি এটা তো আপনি অ্যাজিউম করছেন, আপনি ইন্টারপ্রেট করছেন। ঋত্বিক কোন কথা এটা বলেছে? আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। আমি তো সিনেমার এক্সাম্পল ছাড়া কথা বলি না। এখন লোকে তেরে মেরে আসবে যে ঋত্বিক রোশন নিজে ওয়ারের মতো ছবি করে, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের মতো ছবি, যেখানে পাকিস্তান তোষণ করা হয় আর কি, এবং পাকিস্তানি আইএসআই এজেন্টদেরকে ভালো দেখানো হয়, একটা ম্যাচ মেকিং দেখানো হয় যে ইন্ডিয়ার এজেন্টের সাথে পাকিস্তানের এজেন্টের প্রেম হয়ে যাচ্ছে ইত্যাদি দেখার, তারা একসাথে দুজনে মিলে কোনো মিশন করছে, যেটা রিয়ালিটিতে পসিবল নয়। দেখুন, সিনেমা কিন্তু ফিকশনাল, ইটসেলফ ফিকশনাল, কাল্পনিক, এবং সিনেমা কিন্তু আমাদেরকে একটা ইউটোপিয়া, একটা ফ্যান্টাসি দেখায়, যেটা আমাদের জীবনে হয় না। সিনেমাতে লাভ স্টোরি যেভাবে আনফোল্ড করে, সেটাকে আমাদের জীবনে কি হয়? তো সিনেমাতে যে জনরাসগুলো আমরা দেখতে পাই, সায়েন্স ফিকশন ইত্যাদি, হরর, সেগুলো কিন্তু সব আমাদের রিয়ালিটির সাথে একরকম নয়। এবার কিছু স্পাই ফিল্ম হতে পারে যেটা একদম রিয়েলিস্টিক, আমি এভলিউশন অফ স্পাই ফিল্মস নিয়েও কথা বলেছি, তো একদম রিয়েলিস্টিক স্পাই ফিল্মসও হতে পারে। আবার কিছু স্পাই ফিল্মস এরকমও হতে পারে যেটা একটা ফ্যান্টাসি জোনের মধ্যে বেস করে। আপনাদেরকে প্রচুর এরকম আমি এক্সাম্পল দিয়ে দেবো এক্ষুনি, যেখানে দুটো শত্রু দেশ, যাদের মধ্যে বিশাল শত্রুতা আছে, ঝামেলা আছে, কিন্তু সিনেমার মধ্যে দেখানো হয়েছে তারা একসাথে জয়েন্টলি কাজ করছে। এটা কিন্তু ইন্ডিয়াতে প্রথমবার যে ওয়াইআরএফ করছে তা কিন্তু নয়। আপনাদেরকে বলছি, 80s আর্নল্ড সোয়াজনেগার, তিনি তো হলিউডের বিশাল বড় হিরো, তিনি একটা ছবি করছেন রেড হিট বলে। তো সেই রেড হিট ছবিটা আপনারা গিয়ে চেক আউট করে দেখুন। সেখানে আর্নল্ড সোয়াজনেগার হিমসেলফ ইজ প্লেইং আ সোভিয়েত কপ, যাকে আমেরিকায় আসতে হচ্ছে, এবং আমেরিকান একজন বাডি কপ ফিল্ম ওটা বেসিক্যালি, বাট একজন আমেরিকান অফিসার আর একজন হচ্ছে রাশিয়ান অফিসার, তাদেরকে জয়েন্টলি কাজ করতে হচ্ছে। তো তার ভাবুন, রেড হিটের মতো একটা ছবি হচ্ছে যেখানে কিন্তু রাশিয়া এবং আমেরিকাকে টিম আপ করতে দেখানো হচ্ছে।
এবং প্যারালালি 80s কিন্তু সিলভেস্টার স্ট্যালোন, যে হলিউডের আরো একজন বড় হিরো, সে কিন্তু কিরকম ছবি বানাচ্ছে, রকি 4 এর মতো ছবি বানাচ্ছে, যেখানে কিন্তু রাশিয়াকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। বা আপনি যদি দেখেন র্যাম্বো 3 এর মতো ছবি হচ্ছে, যেখানে আফগানিস্তান ওয়ারে রাশিয়াকে ভিলেন দেখানো হচ্ছে। তো হলিউডে দুটো কিন্তু প্যারালালি হয়েছে, মানে রেড হিটের মতো ছবি যখন তৈরি হয়েছে, তখন প্যারালালি র্যাম্বো 3, রকি 4 এর মতো ছবি তৈরি হয়েছে। আরো প্রচুর এক্সাম্পল আছে। জর্জ ক্লুনির 90s এর একটা সিনেমা আছে পিস মেকার বলে, চেক আউট করে দেখে নিতে পারেন। এয়ারফোর্স 1 বলে যে ছবিটা আছে, এই যে কিছু পাকিস্তানি পার্টিকুলার লোকেরা খারাপ, কিছু খারাপ নয়, এই যে দেখানো হয় ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে, সেরকম কিন্তু ওখানেও দেখা হচ্ছে যে পিস মেকারে দেখানো হচ্ছে কি কিছু পার্টিকুলার লোক আছে তারা খারাপ, তারা রাশিয়ানরা খারাপ, তারা চাইছে একটা নিউক্লিয়ার ওয়ার হেড নিয়ে নিউ ইয়র্ক সিটিতে একটা ব্লাস্ট করতে, বাট কিছু রাশিয়ানস আছে যারা হেল্প করছে জর্জ ক্লুনিকে। তো এরকম ভাবে কিন্তু দেখি যে দিজ আর অল আমেরিকান প্রোডাকশনস, আমেরিকাতে এই সিনেমাগুলো তৈরি হয়েছে, কিন্তু সেখানে কিন্তু রাশিয়ানদেরকে পুরো আউটরাইট খারাপ দেখিয়ে দেওয়া সেটা কিন্তু করেনি। ইভেন জেমস বন্ড, যেখানে রাশিয়াকে পুরো খারাপ দেখানো হতো ম্যাক্সিমাম সময় জুড়ে, সেখানেও কিন্তু আপনি যদি গোল্ডেন আই ছবিটা দেখেন, সেখানে জেমস বন্ডের সাথে যে মেয়েটা কাজ করছে তাকে রাশিয়ান দেখিয়েছে যে সে হেল্প করছে। তো সেরকম জিনিসপত্রও কিন্তু দেখানো হয়েছে। আচ্ছা, এটা বাদ দিলাম, আমি আমেরিকান সিনেমার এক্সাম্পল বাদ দিয়ে দিচ্ছি, হলিউডের এক্সাম্পল। আপনারা কোরিয়াতে চলে এসো। নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে বিশাল ঝামেলা, কিন্তু মানে সাউথ কোরিয়ান এরকম প্রচুর ছবি আছে যেখানে কিন্তু নর্থ কোরিয়া সাউথ কোরিয়া টিম আপ করে কাজ করছে, এবং সেই ছবিগুলো বক্স অফিসে, সাউথ কোরিয়ান বক্স অফিসে মানে ব্লকবাস্টার ছবি হয়েছে। আপনারা যদি পার্ক চ্যাং বুক, যিনি ওল্ড বয়ের মতো ছবি বানিয়েছেন, ওনার যেটা প্রথম ছবি, যেটা মানে ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি, যে ছবিটা আর কি পুরো সাউথ কোরিয়ান ফিল্মসকে আর কি মানে ওয়ার্ল্ড ল্যান্ডমার্কে নিয়ে এসেছিল, সেটার নাম হচ্ছে জয়েন্ট সিকিউরিটি এরিয়া। সেখানে দেখে নিন নর্থ কোরিয়া সাউথ কোরিয়া একসাথে কাজ করছে। আপনারা কনফিডেন্সিয়াল অ্যাসাইনমেন্ট বলে একটা ছবি আছে, যার দুটো পার্ট রয়েছে। ফার্স্ট পার্টটা 2017-তে বেরিয়েছিল, পরেরটা আর একটু পরে বেরিয়েছিল। দুটো ছবি খুব হিট আর কি বক্স অফিসে। তো ওখানেও কিন্তু একটা নর্থ কোরিয়ান এজেন্ট একটা সাউথ কোরিয়ান এজেন্টের সাথে একসাথে টাই আপ করে একটা মিশন করতে হবে আর কি, সেরকম গল্প দেখি। আরো একটা ছবি দেখেছিলাম, ওটার পার্ট 2টা আমি দেখিনি, একটা পার্ট 2 আছে, ওটার স্টিল রেন বলে। স্টিল রেন বলে একটা কোরিয়ান ছবি আছে, সেটা দেখে নিন। সেখানেও সেম কনসেপ্ট, যারা নর্থ কোরিয়ান লোক, একটা এজেন্ট, সে একজন নর্থ কোরিয়ান লিডারকে নিয়ে সাউথ কোরিয়াতে পৌঁছে গেছে, এবং সেখানে তারপরে তাকে একটা জিনিস আটকাতে হবে, একটা ওয়ার টাইপের জিনিস প্ল্যান হচ্ছে, সেটা আটকাতে হবে। তো সেই টাইপের গল্প। তো দুটো শত্রু দেশ, নর্থ কোরিয়া সাউথ কোরিয়া, আর ওইদিকে আমরা রাশিয়া আর আমেরিকার ক্ষেত্রে এক্সাম্পল দিলাম। তো হলিউড এবং সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রি, যেগুলো এখন গ্লোবাল ডমিনেন্স রয়েছে তাদের, তো তারা যদি এরকম ভাবে একটা ফ্যান্টাসি লেভেলে গিয়ে দেখাতে পারে ব্যাপারটাকে, তাহলে যদি ওয়াইআরএফ দেখিয়েছে, আমি মানছি তাদের যে স্টোরি টেলিং স্টাইলটা এটা ব্যাকডেটেড। এই যে হলিউডের যে ইন্সপিরেশন গুলো নিয়ে জেমস বন্ড বা ইত্যাদি থেকে নিয়ে করছে, সেগুলো ভালো নয়, গল্প বলার ধরনের প্রবলেম আছে, বা লুক অ্যান্ড ফিল ভালো নয়, একই রকম ডিজিটালি রেন্ডার্ড স্ক্রিনের সামনে দেখাচ্ছে, সেগুলো ভালো নয়। তো ছবিতে প্রবলেম আছে, বা আপনার ছবিটা ভালো লাগছে না, আপনার এই ধরনের সাবজেক্ট দেখতে ভালো লাগে না, বাট এটা এরকম নয় যে দে আর ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম। ইট হ্যাজ বিন ডান ইন ওয়ার্ল্ড সিনেমা, অলরেডি বহুবার হয়ে গেছে, বহু দেশ করেছে এবং সাকসেসফুলি করেছে। এবং এই ছবি, এই কনফিডেন্সিয়াল অ্যাসাইনমেন্ট কিন্তু বক্স অফিস আপনারা দেখে নিন চেক আউট করে, সাউথ কোরিয়াতে কিরকম বক্স অফিস করেছে। তো লোকে কিন্তু সিনেমাকে সিনেমার মতো করেই দেখে। সিনেমার কাজ হচ্ছে কি, একটা পিস তৈরি করা, একটা ইউনিটি তৈরি করা, লোকের মধ্যে বিভাজন করা নয়, লোককে একত্রিত করা। এই যে আমরা বলি না সিনেমার কাজ কি, যে একটা আপনি যখন হলে ঢুকছেন, সেখানে সোশ্যাল স্ট্রাটাটা ব্রেক হয়ে যাচ্ছে। আপনার পাশের লোকটা হয়তো বিশাল বড় ইনকাম করে, আপনি হয়তো সেইভাবে অত বড় লোক নন, কিন্তু আপনারা একই সাথে বসছেন, যেটা এখন মাল্টিপ্লেক্স কালচার আসাতে অনেকটা নষ্ট হয়ে গেছে, বাট সিঙ্গেল স্ক্রিনে চিরকাল এটাই ছিল। এই জন্য সিনেমা কিন্তু সবসময় একটা পোয়েটিক জাস্টিস দেওয়ার কথা বলতো। আপনি যদি সিনেমার মানে ক্লাসিক এক্সাম্পলস তুলে দেখেন, সেখানে সবসময় মানে গুড জিতছে ইভেলের ওপরে, এরকমই একটা অ্যাপ্রোচই কিন্তু হয়ে থাকতো। তো এরকম যদি কেউ এরকম বিশ্বাস করে যে সিনেমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে একটা ইউনিভার্সাল পিস বা ইউনিভার্সাল সবার মধ্যে একটা হারমোনি মেনটেন করবে, সেটা যদি সিনেমার উদ্দেশ্য হয়ে থাকে এবং কেউ যদি সেটাতে বিলিভ করে, তাহলে প্রবলেমটা কোথায়? ধুরন্ধরের মতো মানে এর ওপর, রিয়েল ইনসিডেন্টের ওপর থেকে ইন্সপিরেশন নিয়ে সেটাকে ফিকশনাল করে যে প্রেজেন্ট করার ব্যাপার, সেটা একটা টাইপ অফ স্টোরি টেলিং, সেটাও হয়, সেটাও হলিউড থেকে এসছে। এবং সেটা যদি কেউ করছে, সেটা যদি ক্রাফটফুলি করছে, আদিত্যদের দারুণভাবে বানিয়েছে, সেটা ভালো, এবং সেটা লোকে অ্যাপ্রিসিয়েট করছে, লোকে দেখছে, বক্স অফিসে হচ্ছে, ব্যাস দ্যাটস ইট। তো অন্য যার ভালো লাগছে না যে এই সার্টেন টাইপ অফ স্টোরি টেলিং স্টাইল বা এই সার্টেন যে আইডিওলজিটাকে এই ছবির মাধ্যমে প্রমোট করা হচ্ছে, সেটার সাথে যদি কেউ ডিসএগ্রি করছে, তাকে অ্যাটাক করার কি প্রয়োজন? ছবিটা যে কেউ দেখবে সে পরিষ্কার বুঝে যাবে যে ধুরন্ধরে কিন্তু কয়েকটা এরকম সিন রয়েছে, এটা নিয়ে আমরাও আলোচনা করেছি তিনিয়ারি কথাতে, যে কিছু কিন্তু এরকম পার্টিকুলার সিন আছে যেখানে মাধবনের ক্যারেক্টারটা বলছে যে একদিন ইউপিতে এরকম ভালো গভর্নমেন্ট আসবে, যারা কোনো অ্যাকশনস নেবে, এই মাফিয়া নেটওয়ার্ককে ব্রেক করবে। মানে তখন ইউপিএ গভর্নমেন্টের সময় সবই খারাপ ছিল বেসিক্যালি বলা হচ্ছে, এবং ফিউচারে সব ভালো হবে। এবার দেখুন, আমি জানি যে আদিত্যদের কি দেখাবে,
ঠিক আছে, সে একটা সার্টেন ন্যারেটিভকেই পুশ করবে। এবার তাতে আমার পার্সোনালি কোনো প্রবলেমই নেই, আমি তো সিনেমাটাকে পিস অফ আর্ট হিসেবে দেখতে যাচ্ছি এবং সেটা সে দারুণভাবে করেছে, পারফরমেন্সেস খুব ভালো ছিল, আমি দেখতে কোনো প্রবলেম নেই, তো আমি দেখেছি, আমার তো কোনো প্রবলেম নেই। কিন্তু আমার যদি কোনো বন্ধু বা পরিচিত লোক তার যদি এটাতে প্রবলেম থাকে, সে যদি বলে যে কি বলে যে ছবিটা প্রডিউস করেছিল আর কি, আদিত্য ধর লিখেও ছিল, আদিত্য জাম্বালে ডিরেক্ট করেছিল, যে আমি গৌতম ছিল, আর্টিকেল 370, এবারে আর্টিকেল 370-তে একটাই ন্যারেটিভ দেখিয়েছে, উল্টো দিকটা দেখায়নি। এবার তার যদি ওই ছবিটা নিয়ে প্রবলেম থাকে, বা তার যদি ধুরন্ধর নিয়ে প্রবলেম থাকে, তার যদি মনে হয় যে না একটা সাইড দেখানো উচিত, মানে খালি উচিত না, দুটো দিকই দেখানো উচিত, এটা কেন উঠে আসেনি ওটা, তো আমি কি তার সাথে ঝামেলা করতে যাবো না তাকে অ্যাটাক করবো যে আমার ভালো লেগেছে মানে তোরও ভালো লাগতেই হবে? এটা তো জোর জবরদস্তি। ছবি হিট হয়ে গেছে, ছবি সুপার হিট হয়ে গেছে, পার্ট 2 যখন আসবে আরো বেশি ব্যবসা করবে, সব ঠিক আছে, জিনিসপত্র ভাইরাল হয়ে গেছে, এই অবধি খুশি থাকো, সেটাকে সেলিব্রেট করো, কিন্তু তোমাকে অন্য লোককে গিয়ে ডিমিন করতে হবে কেন? কেন অ্যাটাক করতে হবে অন্য লোককে? আর সেটার যে ভঙ্গিটা হওয়া উচিত, যদি তোমার ধরো কারোর একটা এর সাথে তুমি মতের সাথে ডিসএগ্রি করছো, তুমি যে বলার যে তোমার প্রসেসটা হওয়া উচিত, যুক্তিযুক্ত প্রসেস, সেটা তুমি কোথায়? আজকে সোশ্যাল মিডিয়া আপনি খুলে দেখুন, এই যে অনুপমা চোপড়াকে, সুচারিতা ত্যাগীকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে, যেভাবে ভিডিওস বানাচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, ওরা জানে যে দে আর এনক্যাশিং দ্য হেট, এটা হেট কারেন্সি, যেটাকে আরামসে এনক্যাশ করে নেওয়া যায়। কবির সিং যখন রিলিজ করেছিল তখন আমি ফিল্ম কম্প্যানিয়নে কাজ করতাম না, আমি তখন একটা রিপ্লাই টু ফিল্ম কম্প্যানিয়ন বানিয়েছিলাম, সেই ভিডিওটা এখনো রয়েছে চ্যানেলে, আপনারা গিয়ে চেক আউট করে দেখে নিন। সেখানে আমার কিভাবে বলেছিলাম, কি পয়েন্টস রেখে বলেছিলাম, সেটাও একবার দেখে নিন। আর আজকে ধুরন্ধরকে নিয়ে যে রিপ্লাই ভিডিওগুলো হচ্ছে সুচারিতা বা অনুপমা চোপড়াকে নিয়ে, বা যেসব প্রিন্ট মিডিয়ার জার্নালিস্টদেরকে নিয়ে, সেটা কি ধরনের, কি ল্যাঙ্গুয়েজে হচ্ছে, বা কি ধরনের তার টোন, সেটা একবার আপনারা দেখে নিন। দেখুন, এরকম সিচুয়েশনে আগেনস্ট দ্য ফ্লো কেউ কথা বলবে। আমিও যদি এনক্যাশ করতে চাইতাম, প্রচুর ভিউজ কামাবার প্ল্যান থাকতো, তাহলে আমি এখন রিপ্লাই টু সুচারিতা ত্যাগী ভিডিও বানিয়ে দিতে পারতাম, বাট ওটার কোনো সেন্স নেই। একটা লোকের একটা সিনেমা খারাপ লাগতেই পারে, একটা সার্টেন ওয়ে অফ স্টোরি টেলিং খারাপ লাগতেই পারে, তো সেটার সাথে আমি তার সাথে আমার টেস্ট ম্যাচ করছে না, দ্যাটস ইট, ফাইন। এই অ্যাটাকিং মেন্টালিটি আর আমি আরো কিছু লোককে লেলিয়ে দেবো হেট্রেডের জন্য, এই জিনিসটা আমি নিজের সাথে হতে দেখেছি। আদিত্য ধরকে আপনি কি দেখছেন সে বেরিয়ে এসে এইগুলো নিয়ে কিছু বলছে, কিছু বক্তব্য রাখছে? বা উড়ির সময়ও যখন ক্রিটিসিজম হয়েছিল তখন সে কোনো বেরিয়ে এসে বক্তব্য রেখেছিল? রাখেনি। ঠিক আছে, সে সিনেমা বানিয়েছে, সে একদম টেকনিক্যাল ফিনেসের সাথে ছবি বানিয়েছে, সে সেটাকে রিলিজ করেছে, ছবি হিট হয়েছে, উড়ির সময় হিট হয়েছিল, ধুরন্ধরের সময় হিট হয়েছে, ব্যাস, দ্যাটস ইট। সে কিন্তু খুব ম্যাচিওর একটা লোক, সে কিন্তু সন্দীপ রেড্ডি বাংলার মতো ইম্যাচিওর ভাবে সবাইকে এসে এসে বসে বসে রিপ্লাই দিতে যাচ্ছে না। আমার হচ্ছে একটাই বক্তব্য যে ভাই, তোমার ভালো লাগছে, সেলিব্রেট করো, 4 বার গিয়ে দেখো ছবিটা। আমি নিজে 2 বার দেখেছি ধুরন্ধর, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তুমি অন্য লোকের ওপর চাপিয়ে দিতে পারো না যে অন্য লোককেও দেখতে হবে। কিছু লোকের, যেরকম আমার এই একজন পরিচিত লোক আছে, তার ধুরন্ধর একটু বোরিং লেগেছে, বলছে যে আমার ভালো লেগেছে ছবিটা, কিন্তু কিছু কিছু জায়গায় বোরিং লেগেছে, এটা তার মনে হয়েছে। এবার আমি তাকে কি করবো, গলা টিপবো? আপনি বলে দিন যে কি করবো, যে না তোকে ওই 3.5 ঘন্টা ভালো বলতেই হবে, কোথাও বোরিং লাগেনি। আর ঋত্বিক রোশনের ব্যাপারটাতে যদি আসি, তাহলে ঋত্বিক রোশন এই জন্য অ্যাক্টার্সরা না, আগেকার দিনে 90s ইন্টারভিউ তুলে দেখুন, আর্লি 2000 ইন্টারভিউ তুলে দেখুন, অ্যাক্টার্সরা কত ওপেন আপ ভাবে কথা বলতো। আর এখন ইন্টারভিউ তুলুন, দেখতে ইচ্ছে করে না, কারণ সবকিছু আগে থেকে মানে প্রিসেট কোয়েশ্চেন্স থাকে, প্রিসেট তার আনসার আগে থেকে তারা ডিসাইড করে আসে। এবং অ্যাক্টার্সদেরকে দোষ দিয়ে কি লাভ? তারা ভাই কিছু একটা যদি ওপিনিয়ন দেয়, নিজে কিছু একটা বক্তব্য রাখে যেটা সে নিজে থেকে ফিল করছে, তাহলেই তো তাকে ট্রোলিং করতে শুরু করে দেবে, ব্যাশিং করতে শুরু করে দেবে। তাই জন্য তারা পলিটিক্যালি কারেক্ট স্টেটমেন্ট রাখে, তাই জন্য জিনিসটা ইনঅর্গ্যানিক লাগে। ফিল্ম ক্রিটিকদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যে ফিল্ম ক্রিটিকদেরকে অ্যাটাক করছে, এই যে এই ধরনের ট্রোলিং ইত্যাদি হচ্ছে, এবং সেটার বিরুদ্ধে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, বলিউডের কথা বলছি, কোনো বড় প্রডিউসার, কোনো বড় ডিরেক্টর বেরিয়ে এসে বলছে না যে এটা ঠিক হচ্ছে না। এবার তারা কিন্তু নিজেদের সিনেমা রিলিজের সময় বলে কি, ক্রিটিকরা কখনো ফিল্মকে সাপোর্ট করে না, ফিল্ম ক্রিটিকরা হচ্ছে প্যারাসাইট। ফিল্ম ক্রিটিকরা ছবিকে সাপোর্ট করবে, সেটা খারাপ হলেও ভালো বলবে, কিন্তু ফিল্ম ক্রিটিকে যখন আননেসেসারি ব্যাশিং হচ্ছে, ট্রোলিং হচ্ছে, তখন তোমরা এসে তো সেটা তাদের পক্ষে দাঁড়াও না। মানে তুমি সাপোর্ট করবে না, কিন্তু তার ফিল্ম ক্রিটিকরা তোমাকে সাপোর্ট করবে। আপনারা জাস্ট ভাবুন, এই সিনেমাটা আপনাকে ভালো লাগতেই হবে, এই খাবার আপনাকে খেতেই হবে, এই জামা কাপড় আপনাকে পরতেই হবে, এই দিকে ব্যাপারটা চলে যাচ্ছে। আজকে সিনেমা দিয়ে শুরু হচ্ছে, কালকে যাবে খাবার দাবারও শুরু হয়ে গেছে। আপনারা জানেন, এই যে চিকেন প্যাটিস নিয়ে আমাদের এখানে হলো, আপনারা দেখতেই পেলেন, তো সেইটা হলো যে এই খাবার বিক্রি করা যাবে না, ওই খাবার বিক্রি করা যাবে, এটা করা যাবে না, ওটা করা যাবে, এবং সেটার বিরুদ্ধে কোনো কথা বললেই তুই অমুক, তুই তমুক, পাকিস্তান চলে যা, এই কর, এই ধরনের জিনিসপত্র। এরপরে হবে এই জামা কাপড় পরে নাও, এই জামা কাপড় পরতে হবে, প্যান্ট পরা যাবে না, ধুতি বড়, এইসব। আর যেগুলো অ্যাকচুয়াল প্রবলেমস, সেগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। ঠিক আছে, পলিউশন আছে, আনএমপ্লয়মেন্ট আছে, হাজারটা জিনিস আছে, হেলথ কন্ডিশনের অবস্থা খারাপ, এটা আমি ইরেসপেক্টিভ অফ দ্য গভর্নমেন্ট বলছি। আলতু ফালতু জিনিস আমাদেরকে ডাইভার্ট করে এইগুলো নিয়ে সবাই ইউথ টুইটারে অ্যাক্টিভ, ধুরন্ধরকে সাপোর্ট করতে হবে।
আরে ভাই তোর চাকরি আছে কিনা সেটা দেখেছিস? গভর্নমেন্টকে সেটা নিয়ে প্রশ্ন করেছিস? 21 বলে ছবিটা আসছে শ্রীরাম রাঘবানের, আমার তো মনে হয় এই ছবিটাকে নিয়েও কন্ট্রোভার্সি হবে, কারণ এই ছবিটার মধ্যে বিষয়বস্তু হচ্ছে যে অরুণ ক্ষেত্রপালের যে বাবা, সে 30 বছর পরে তার ছেলে যখন 71-এর যুদ্ধে মারা গেছিল 21 বছর বয়সে, তার 30 বছর পরে সে নিজে পাকিস্তান ভিজিট করছে এবং তার আলাপ হচ্ছে সেই পাকিস্তানি সোলজারটার সাথে যে ওর ছেলেকে মেরে ফেলেছিল, জয়দীপ এলাহাবাদের ক্যারেক্টারটা ধর্মেন্দ্রের বাবার চরিত্রটা প্লে করছে, এবং তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, বাবাটা ওই লোকটাকে, পাকিস্তানি লোকটাকে ক্ষমা করে দিচ্ছে। তো ওখানে তো একটা পাকিস্তানি লোক আর একটা ইন্ডিয়ান লোকের মধ্যে ওই বন্ধুত্বর বন্ডিংটা দেখিয়েছে। ওই ছবিটা এলেও তার মানে এই ক্যান্সেল কালচারের পার্ট হবে, আমি শিওর, কারণ লোকের এখন মেন্টালিটি, লোকের সিনেমাকে সিনেমার মতো দেখতেই পারে না। আমি জানি এর পরবর্তীতে আমাকে নিয়েও প্রচুর ট্রোলিং হবে, আমাকে উল্টোপাল্টা লোকে কমেন্ট সেকশনে এসে লিখবে, বাট ট্রোলিং এর ভয় সত্যি কথাটা বলতে পারবো না, এটা করাটা ঠিক নয়। মানে এই সব জিনিসে অ্যাটাক করা, লোকের উপর ইম্পোজ করে দেওয়া, চাপিয়ে দেওয়া একটা বক্তব্য, একটা ওপিনিয়নকে, এটা ঠিক নয়, এবং সেটার বিরুদ্ধে আমি কথা বলবোই। আমার এটা যেটা মনে হলো ঠিক, আমি সেটা বললাম। এবার আপনাদের ওপিনিয়ন, আপনারা যদি ভদ্র ভাষায় আলোচনা করবেন ভাবেন, তাহলে কমেন্টে ভদ্রভাবে লিখবেন। আর যদি আপনার ওটাই কালচার হয়, আপনি ইম্পোজিশন কালচার হয়, সেটা তো বুঝিয়ে আপনাকে লাভ নেই, তাহলে আপনি গালাগালি দেবেন কমেন্টে, আমার কিছু বলার নেই, ওটা আপনার শিক্ষাকে রিফ্লেক্ট করবে। তো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।